শুরু করছি বিশেষ অনুষ্ঠান করোনা মোকাবিলা। করোনা মোকাবিলা অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন করোনা ভাইরাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। বিধিনিষেধ, সতর্কবার্তা, সাবধানতা এই সব কিছুই আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা সকলে পরিবারের সকলকে নিয়ে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা আজকে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, চতুর্থ দফার লকডাউন শেষ হয়েছে, পঞ্চম দফার লকডাউন শুরু হয়েছে। আনলক 1 যাকে বলা হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার প্রথম পদক্ষেপ। এখানে চিত্রটা একটু পাল্টে গেছে। যানবাহন চলাচল শুরু হয়েছে। কাজের জগতের যে সকল মানুষেরা একেবারে গৃহবন্দী ছিলেন, তারা কিন্তু নিজের নিজের কাজের জগতে ফেরত যাচ্ছেন। স্বাভাবিক জীবনে আমরা সকলেই ফেরত যাওয়ার চেষ্টা করছি। নিয়মের ক্ষেত্রে অনেক শিথিল করা হয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে করোনা কিন্তু এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাওয়ার নয়। বেশ কিছুদিন করোনাকে সঙ্গে নিয়ে আমাদের জীবনযাপন। স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার সময়ও করোনা আমাদের সঙ্গী। তাহলে এই সময় আমরা কি করতে পারি? কিভাবে আমরা মেনে চলব? সাবধানতা, সচেতনতা কি অনেকাংশে বাড়াতে হবে? স্বাস্থ্যবিধি যেভাবে মেনে চলছিলাম সেটা কি আরও কঠোর করতে হবে? এগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা, এবং সঙ্গে অবশ্যই থাকছে হোমিওপ্যাথি চিকিৎসা। বিশেষ করে যখন আমরা আনলক 1-এ দাঁড়িয়ে আছি, তখন কিভাবে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকতে পারি? করোনা প্রতিরোধে হোমিওপ্যাথি কতটা কাজ দেয়? এইসব নানা প্রশ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র কাম্য। আমরা মূল অনুষ্ঠানে যাব, কিন্তু তার আগে আমাদের স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত হয়েছেন। প্রথমে পরিচিত হয়ে নিই চিকিৎসকের সঙ্গে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রফেসর ডাক্তার রজত চট্টোপাধ্যায়, প্রিন্সিপাল, ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নমস্কার স্যার, স্বাগত জানাই আপনাকে। সঙ্গে রয়েছেন আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রফেসর ডাক্তার শুভময় ঘোষ, এইচওডি প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নমস্কার স্যার, আপনাকে কলকাতা দূরদর্শন স্বাগত জানাই। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন। আর সঙ্গে অবশ্যই বন্ধুরা তো রয়েছেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজকের বিষয় সম্বন্ধে আপনাদের অনেক প্রশ্ন থাকবে। আপনারা কিন্তু প্রত্যেক দিনের মতো আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারেন টেলিফোনের মাধ্যমে। ফোন নাম্বারগুলি দেখুন স্ক্রিনের উপরে দেওয়া হচ্ছে। তবু আমি আরেকবার জানিয়ে দিই, 24235222, 24235223, 29712073, এই 3টি নাম্বারে আপনারা ফোন করতে পারেন। তবে ফোন করার আগে মনে রাখবেন, টেলিভিশন সেটের ভলিউম বাটনটি একেবারে বন্ধ করে দিয়ে তবেই কথা বলবেন, তা না হলে আপনাদের কথা আমরা কিচ্ছু শুনতে পাবো না। আর আপনাদের জানিয়ে রাখি, আপনারা একই সঙ্গে ইউটিউবে এই অনুষ্ঠান লাইভ দেখতে পারবেন। আমরা মূল আলোচনায় যাই। আমি প্রথমেই প্রশ্ন রাখব ডাক্তার ঘোষের কাছে। ডাক্তারবাবু, আমি প্রথমেই জানতে চাইব যে করোনা ভাইরাসের প্রকৃতি এবং বৈশিষ্ট্য যদি আপনি একটু বলেন। নমস্কার। আমরা যে অবস্থানের মধ্যে আছি সেই অবস্থানটা হলো SMS, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক এবং স্যানিটাইজিং। এই অবস্থাটা কে করলো? কেউ বলছে এটা অদৃশ্য একটা শত্রু, কিন্তু অ্যাকচুয়ালি অদৃশ্য নয়। সেই ভিলেনকে আমরা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপির তলায় দেখতে পাই। এবার এই ভাইরাসটা অদ্ভুতভাবে আমাদের কাছে নতুন বলে পরিগণিত হলো, তাই এই জন্য এটার নাম নভেল ভাইরাস, নতুন। এবার এই নামকরণটা WHO COVID-19 দিল। এবার এর ট্যাক্সোনমি, ভাইরালের যে ট্যাক্সোনমি, যে নামকরণ করে, তারা বলছে SARS-CoV-2। এবার এই ভাইরাসটা অনেকটা, এই যে বাইরেটা এনভেলাপ রয়েছে, সেখানে একটা প্রোটিন রয়েছে স্পাইক প্রোটিন S, এবং ভেতরে রয়েছে পজিটিভ সেন্স সিঙ্গেল RNA। এবং প্রত্যেকটা ভাইরাসের একটা ট্রফোজম থাকে, অর্থাৎ তার একটা পার্টিকুলার জায়গায় পার্টিকুলার সেলের মধ্যে আবদ্ধ হওয়ার প্রবণতা থাকে, এটাকে বলে ভাইরাল ট্রফোজম।
এই ভাইরাসের ট্রফিজমটা হলো রেসপিরেটরি এপিথেলিয়াল সেল। ভাইরাসের যে এস স্পাইক প্রোটিন, সেই স্পাইক প্রোটিনটা শরীরের মধ্যে রেসপিরেটরি যে এপিথেলিয়াল আছে সেখানে রিসেপ্টরটা যে আছে সেখানে হলো ACE2 রিসেপ্টর। সেই ACE2 রিসেপ্টরের মধ্যে এটা আটকে যায়। আটকাবার পরে শরীরের মধ্যে এটা ঢোকে এবং কতগুলো স্টেপে এর ভাইরাল রেপ্লিকেশনটা পুরো কমপ্লিট করে শরীরের মধ্যেই পুরো একটা অদ্ভুত সিমটমেটোলজি ডেভেলপ করে বা ভাইরেমিয়া তৈরি করে। এই পুরো কোভিড-19 যে হলমার্ক সেটাকে বলা হয় ARDS, মানে যেটার জন্য মানুষ খুব ভয় পায় সেটা হলো ARDS। এবার ARDSটা হলে মানুষের আতঙ্ক হলো ফ্যাটালিটি অ্যান্ড মর্টালিটি। আচ্ছা, আমি এই প্রশ্ন নিয়ে একটু ডাক্তার চট্টোপাধ্যায়ের কাছে যাই যে করোনা আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের কিন্তু বিভিন্ন সময় লক্ষণ পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আমরা আনলক 1-এ দাঁড়িয়ে আছি। এই সময় দাঁড়িয়ে করোনা ভাইরাসের লক্ষণগুলি যদি একটু বলেন। এই সময় নয়, আসলে ডক্টর ঘোষ রাইটলি বললেন যে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ARDS যেটা ভয়ঙ্কর অবস্থা, এইটাই এই নভেল করোনা ভাইরাসের এটা একটা খুব বৈশিষ্ট্য। প্রথম থেকে যদি দেখি ফিভার, পারসিস্টেন্ট ফিভার এর হচ্ছে সব থেকে বড় ব্যাপার যেটা পারসিস্টেন্ট ফিভার, এবং এই জ্বরটা থাকবে এবং জ্বরের সঙ্গে স্বাভাবিক ফ্লুতে যেরকম হয়, সাধারণ সর্দি কাশিতে যেরকম গলা ব্যথা, একটু গা মেজমেজ ভাব, তার সঙ্গে সোর থ্রোট। একটা ব্যাপার বলে রাখা ভালো যে প্রথম দিকে যখন ফার্স্ট চীনের উহানে এটা দেখা গেছিল বা তারপরে স্পেনে, ইটালিতে, আমেরিকাতে সব জায়গায় এসে যখন ইন্ডিয়াতে এলো, তখন কিন্তু এই ভাইরাসটার যে সিমটম, সেই সিমটম অনেক কিছু চেঞ্জ হলো। একদম প্রথম দিকে চীনের ওখানে উহানে যখন দেখা গিয়েছিল সেখানে অ্যাসিমটোমেটিক পেশেন্ট আমরা কম দেখেছি। পরবর্তীকালে আমরা দেখলাম আসিমটোমেটিক, অর্থাৎ কোনো রকম লক্ষণই নেই, শুধু সামান্য জ্বর আছে, একদম কোনো লক্ষণ ছিল, এমনকি জ্বর নেই এই ধরনের লক্ষণও প্রচুর আসছে। কিন্তু প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, গা ম্যাজম্যাজে ভাব, এমনকি কিছু কিছু ক্ষেত্রে শেষের দিকে আমরা পেয়েছি এই কিছুদিন আগে থেকে যে তার সেন্স অফ স্মেল, সে গন্ধ শুকতে পারছে না, তার এই যে জায়গাগুলো চলে যাওয়া এবং ডায়রিয়া, এগুলো এসছে। কিন্তু আজকের দিনে আপনি যদি বলেন, আমাদের কাছে চ্যালেঞ্জিং হচ্ছে যে কোনো সিমটমই নেই, আসিমটোমেটিক। আসলে ভাইরাসের জন্ম হয়েছে কেন, ভাইরাস এসছে কেন? ভাইরাস এসছে মানব সভ্যতাকে ইনফেক্ট করার জন্য। তাহলে ভাইরাসের জয় হবে মানব সভ্যতাকে ইনফেক্ট করতে। যখনই আমরা কোয়ারেন্টাইন করছি, যখনই আমরা তার থেকে দূর করে দিচ্ছি, তাকে আমরা ভাইরাসকে কাছে ঘেঁষতে দিচ্ছি না, ভাইরাস তার নানা রকম তার পদ্ধতি সে পাল্টাচ্ছে, সে নিজে আসিমটোমেটিক হয়ে যাচ্ছে। চীনের প্রথমে উহানে একদম প্রথমে কিন্তু আসিমটোমেটিক ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে, বিশেষ করে ভারতবর্ষে প্রায় 80 থেকে 85% পেশেন্টের কিন্তু কোনো সিমটমই নেই। আমি একদম স্বাভাবিক অবস্থায় আছি, অথচ আমরা কোভিড পজিটিভ। আজকের দিনে আমাদের কাছে চ্যালেঞ্জিং ব্যাপার যেটা হচ্ছে যে সিমটম না থাকা এবং অত্যন্ত মাইনর, মানে এটাকে আপনি আলাদা করে কোভিডের কোনো সিমটম বলে প্রথমে বুঝতেই পারবেন না যতক্ষণ না তার শ্বাসকষ্ট হচ্ছে, যেটা ডক্টর ঘোষ বললেন ARDS। তো এই জায়গাটায় মানুষ পৌঁছানোর জায়গা এটা অনেক কম শতাংশ, 3 থেকে 5% বা তারও কম হয়তো। কিন্তু জ্বর, পারসিস্টেন্ট ফিভার, সোর থ্রোট, কাশি, তার ভেতরে আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের ভেতরে পশ্চিমবঙ্গে জ্বর এবং সোর থ্রোট এটা আমরা খুব বেশি দেখছি এবং আসিমটোমেটিক পেশেন্ট বেশি দেখছি। আচ্ছা, আমি পরের প্রশ্ন চাই ডাক্তার ঘোষের কাছে যে করোনা সংক্রান্ত পরীক্ষা এ সম্বন্ধে আপনি কিছু বলুন। দেখুন, করোনার জন্য এখনো অবধি এখানে যে পরীক্ষা নিরীক্ষাতে করা হয় সেটা হলো রিয়েল টাইম পিসিআর করে করোনা পজিটিভ আছে কিনা দেখা হয়। তার সাথে সাথেও কিছু ইনডাইরেক্ট টেস্ট আছে, সেগুলো করোনার কমপ্লিকেশনস যেগুলো হয় সেই কমপ্লিকেশনসগুলো ধরা হয়। অনেক সময় CRP, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সেটাকে দেখা হয়, ESR দেখা হয়, কোয়াগুলেশন প্রোফাইল যেটা আছে সেটাকে দেখা হয়, DDMAR দেখা হয়। অনেক সময় দেখা গেছে অনেক স্টাডিতে যে পালমোনারি এম্বোলিজম বা থ্রম্বোসিস হচ্ছে, সেক্ষেত্রে DDMAR আমরা দেখি, এবং সঙ্গে সঙ্গে লিভার এনজাইমস এগুলোও দেখা হয়। কিন্তু করোনাকে এস্টাবলিশ করার জন্য আমরা যেটা দেখি সেটা হলো RT-PCR, অর্থাৎ রিয়েল টাইম PCR করে করোনাকে আমরা পরীক্ষা করি।
এছাড়াও আজকাল এলাইজা জন্য এখনও অবধি যদিও ভারতবর্ষে এলাইজা আসেনি, এলাইজা আইজিজি এবং আইজিএম এই মাধ্যমেও কিন্তু আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি। আচ্ছা, ডাক্তার চট্টোপাধ্যায়ের কাছে যাই যে আচ্ছা, করোনার ভয়াবহতা বা করোনার এত মৃত্যুর হার বেশি কেন, আপনার কি মনে হচ্ছে? মৃত্যুর হার যদি সেইভাবে আপনি ধরেন তাহলে কিন্তু এই যে কোভিড-19 মৃত্যুর হার কিন্তু সেই তুলনায় অন্যান্য যে ভাইরাল ডিজিজগুলো আছে তার তুলনায় কিন্তু কম। এর কন্টাজিয়াস, এর যে সংক্রমণ, একে মানুষকে আক্রান্ত করার ক্ষমতা এর বেশি, খুব কন্টাজিয়াসনেস আমরা যেটা বলি, খুব সহজে সংক্রমণ হয়, এই জিনিসটা এর বেশি। কিন্তু আপনি যদি আগের আমাদের যখন 2003-2004-এ আমাদের যখন সার্স হলো, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এর আগের একটা ভ্যারাইটি এলো, পরে যখন 2014-তে আমাদের মার্স এলো, এটা মিডল ইস্টে এলো, এদের কিন্তু মৃত্যুহার অনেক বেশি ছিল, 30-35% মৃত্যুহার ছিল। এমনকি ইন জেনারেল যে ইনফ্লুয়েঞ্জা হয়, যেটা ফ্লু হয়, সেই ফ্লুয়েরও কিন্তু মৃত্যুহার যথেষ্ট বেশি। সেই তুলনায় কিন্তু নভেল করোনা ভাইরাসের মৃত্যুহার কম, কিন্তু 3-4% সেই হিসাবে মৃত্যুহার এটা ডিফার করছে। যেমন আমরা ইটালি, স্পেনে মৃত্যুহার যেরকম দেখেছি, ভারতবর্ষের মৃত্যুহার সেরকম, আবার ভারতবর্ষের ভেতরে ইন্দোর, মহারাষ্ট্রে যে মৃত্যুর হার, তার সঙ্গে অন্যান্য ইউপি বা দিল্লিতে মৃত্যুর হার ডিফার করছে। কিন্তু মৃত্যুর হার এই করোনা ভাইরাসে খুব বেশি এরকম ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু নেই। একটা জেনারেল ইনফ্লুয়েঞ্জা, একটা ফ্লুতে যে মৃত্যুর হার, তার সঙ্গে করোনা ভাইরাসের মৃত্যুর হার খুব বেশি কিছু নয়। কিন্তু মানুষকে সংক্রামিত করার ক্ষমতা এর বেশি, অনেক বেশি মানুষকে আক্রান্ত করতে পারে খুব তাড়াতাড়ি, এবং মানুষ বুঝতেই পারছে না সংক্রমণ হয়ে যাচ্ছে, এই জায়গাটায় এর ভয় আছে। ফলে মৃত্যুহার করোনা হলেই মারা যাবে এই ধরনের যে একটা মিথ চলছে চতুর্দিকে, করোনা হলেই শেষ হয়ে গেল, করোনা মানেই শেষ, এইটা একটা আতঙ্ক তৈরি হয়েছে। এটা কিন্তু মানুষের এটা বোঝা দরকার। কোভিড-19 আমি ওনার সাথে একটুখানি অ্যাড করছি। কোভিড-19-এ অনেক রিস্ক ফ্যাক্টরস থাকে, যেগুলো কোমরবিডিটি থাকলে সেই জায়গাগুলো বেড়ে যায়, অর্থাৎ হলো ফ্যাটালিটি, মর্টালিটিগুলো বেড়ে যায়। যেমন ধরুন, আগে থেকে যদি কারো সিওপিডি থাকে, কারো ডায়াবেটিস থাকে এবং হাইপার টেনশন থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এর রিস্কটা অনেকটা বেড়ে যায়, ফ্যাটালিটিটা অনেক বেড়ে যায়। সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোভিড-19 মানেই যে খুব খারাপ তা নয়। কারণ ডক্টর চ্যাটার্জি যেটা বললেন যে 5টা টাইপ, আগে 4টে ছিল, 5টা টাইপ, অর্থাৎ অ্যাসিমটোমেটিক, মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যান্ড ক্রিটিক্যাল। এই যে 5টা টাইপ, এই 5টা টাইপের মধ্যে সবচেয়ে খারাপ সেটা হলো লাস্টে যেটা ক্রিটিক্যাল টাইপ, যেটার জন্য আমরা আতঙ্কিত, অর্থাৎ হলো এআরডিএস যদি হয় বা সাইটোকাইন স্টর্ম ডেভেলপ করে, তাহলে পেশেন্টের ফ্যাটালিটি হয়। আদারওয়াইজ আর যে 4টে কথা রয়েছে সেটা কিন্তু অত ভয়ের কিছু নেই, মানে আতঙ্কের কিছু নেই। সাধারণ মানুষ এইটার নিয়ে ভীষণভাবে আতঙ্কিত, এবং অ্যাংজাইটি লেভেল দেখা যাচ্ছে প্রায় 70-80%। একটা মেটা অ্যানালিসিস বলছে যে আমাদের যারা হেলথ ওয়ার্কার, তারা পর্যন্ত এটা নিয়ে ডিপ্রেশনে ভুগছে প্রায় 20-30%। এটা নিয়ে আমাদের একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার কাজও করছেন। আপনাকে একটা এই বিষয়ে মানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষের মনে যে আতঙ্কটা তৈরি হয়েছে, এই আতঙ্কর জায়গা থেকে কিন্তু সরে দাঁড়াতে হবে। একটা জিনিস বুঝতে হবে, এটা একটা সম্পূর্ণ নতুন ভাইরাস। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, তারা বৈজ্ঞানিকরা চেষ্টা করছেন এটার সম্পর্কে জানতে। আমরা এর সম্পর্কে অনেক কিছু এখনো জানি না। যেমন অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে 50 বা তার পর থেকে নিয়ে 65, এই 50-65 এর মধ্যে এর একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে এর মৃত্যুর হার বেশি। শুধু যে বয়স্ক 70-80 তা নয়, এমনকি একটা স্ট্যাটিস্টিক্স বলছে 80-র ওপরে এর মৃত্যুর হার কম, বয়স 80-র ওপরে। তাহলে এই যে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা আমাদের সামনে আসছে, এটাও কমপ্লিট না, এগুলো ইনকমপ্লিট, আমাদের পড়াশোনার মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনি ভেবে দেখুন, 50 থেকে 65-র মধ্যে কিন্তু কোমরবিডিটির হার, যেটা ডক্টর ঘোষ বললেন, অর্থাৎ ডায়াবেটিস, আজকের দিনে আপনি যাকে জিজ্ঞাসা করবেন তার একটা ডায়াবেটিস, তার ব্লাড প্রেশার, তার হাইপোথাইরয়েড, এগুলো আছে, হাইপারইডিসিমিয়া। তাহলে এই রেনাল ফেলিওরে ভুগছেন বা ডায়াবেটিসে ভুগছেন, এরকম পেশেন্টদের মৃত্যু হার অনেক বেশি হচ্ছে যখন কোভিড-19 অ্যাটাক হচ্ছে। এবং যেহেতু আজকের দিনে ডিসলিপিডিমিয়া, ডায়াবেটিস মেলাইটাস, উচ্চ রক্তচাপ প্রায় প্রচুর মানুষদের মধ্যে রয়েছে, লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে এটা এসে গেছে, ফলে ন্যাচারালি মানুষদের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে যে কোভিড হলে তাহলে আমার কোমরবিডিটি আছে, আমার কি কিছু হয়ে যাবে। তাহলে এই যে এই ধরনের যারা পেশেন্ট রয়েছে, তাদের তো একটু ভয়ের ব্যাপার রয়ে গেছে, সেখানে তাদের সাবধানতার ব্যাপারে আপনারা কি বলছেন?
কিভাবে সাবধান থাকবেন? সাবধানতা বলতে তারা তাদের নিজস্ব যেভাবে ট্রিটমেন্ট করাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, তারা সেইভাবেই চিকিৎসা করবেন। তাদেরকে এটা বুঝতে হবে যে এই নিয়ে যদি অতিরিক্ত আমি চিন্তা ভাবনা করি বা উত্তেজিত বা ওই টেলিভিশনের সামনে আমি সকাল থেকে রাত অবধি বসে শুধু ওই মৃত্যুর হার দেখতে দেখতে তাদের কিন্তু তারা মানসিক, যেটা মেটা অ্যানালিসিস ডক্টর ঘোষ বললেন, যে তারা কিন্তু আরো বেশি অ্যাংজাইটি তাদের ভেতরে ডেভেলপ করছে। এই জায়গাটা থেকে তাকে সুস্থ থাকতে হবে, তাকে নিজের মনের আমি প্রোগ্রামে হ্যাঁ। প্রথমেই যেটা বললাম, নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, অর্থাৎ হলো ঠিক করে মাস্কটা পরা, ঠিক ঠিক করে হাতে সাবান দিয়ে 20 সেকেন্ড স্বাস্থ্যবিধি ধোয়া, মেনে চলতে হ্যাঁ, হবে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সোশ্যাল ডিস্টেন্সিং 1 মিটারের বেশি থাকা, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, এই যে লকডাউন, না, আমি একটা কথা বলি, এটা হয়তো আর বলতে পারবো না। ডায়াবেটিস মেলাইটিসের পেশেন্টদের বা যে কোনো এই ধরনের পেশেন্টদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিন্তু রোজকার মতো শরীর চর্চা করা। আচ্ছা, এখন যেহেতু বেরোতে তারা পাচ্ছেন না বা তারা সোশ্যাল ডিস্টেন্সিং এর ভয়ে তারা কিন্তু অনেক সময় তারা এই ব্যায়ামটাও করছেন না, বা তারা ভাবছেন যে বাইরে ওয়াকিং, দেখুন WHO কে নির্দেশ দিতে হচ্ছে যে ডেইলি মর্নিং ওয়াক দরকার, মর্নিং আপনাদেরকে হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে। মানুষ ভয়েতে সবকিছুই ছেড়ে দিয়েছিলেন, ফলে এই কোমরবিড পেশেন্টরা কিন্তু আরো বেশি সাসেপ্টেবল হয়ে যাবেন। আচ্ছা, আমি পরের প্রশ্নে যাব, কিন্তু মনে হচ্ছে সঙ্গে কোনো বন্ধু আছে, একটু কথা বলে নি। হ্যালো হ্যালো হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, হ্যালো, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বিশ্বজিৎ আইচ বলছি। হ্যাঁ, নমস্কার, বলছি এই যে বলুন। করোনার কিছু কিছু মানে সিমটম ছাড়াই মানুষ করোনা পজিটিভ হচ্ছে, কিন্তু এটা কি করে আমরা বুঝবো যে আমি করোনা পজিটিভ? আপনি সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান আচ্ছা। দেখুন, আপনি নিশ্চয়ই আপনার উত্তর পাবেন। ডাক্তারবাবু, উনি যে প্রশ্নটা করলেন, কি করে বুঝবেন? না, বুঝবেন তো টেস্ট করে বুঝবেন। হ্যাঁ, উনি 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 নিজের টেস্ট ছাড়া আসিমটোমেটিক পেশেন্টকে বোঝার কোনো জায়গা নেই। সরকার থেকে সমগ্রভাবে এটা চেষ্টা করা হচ্ছে, র্যাপিড টেস্ট হচ্ছে, জোন অনুযায়ী টেস্ট হচ্ছে, ক্লাস্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, যেখানে কোনো পেশেন্ট কেস পাওয়া যাচ্ছে, যে টেস্ট 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 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলা হয়েছিল, যেখানে কন্ট্যাক্ট ট্রেসিং করা হচ্ছিল, সেই সমস্ত জায়গাগুলোতে কন্টেনমেন্ট জোনে প্রায় সবার টেস্ট হচ্ছে। আসিমটোমেটিক পেশেন্ট কখনোই তো টেস্ট করতে, মানে তিনি বুঝতে পারবেন না, সেই জন্যই তো নাম আসিমটোমেটিক। উনি বুঝবেন কি করে? বোঝা ওনার পক্ষে সম্ভব নয়। কিন্তু এটাও ঠিক, খুব রিসেন্টলি বাইরে টেস্ট করার পারমিশনও দেওয়া হয়েছে। আগে কিন্তু যে কোনো জায়গায় টেস্ট করার পারমিশন ছিল না, এখন কিন্তু টেস্ট করার পারমিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, মুশকিলটা হলো RT-PCR খুব কস্টলি, এবং কেবলমাত্র ICMR এবং কিছু জায়গায় তাদেরকে দায়িত্ব দেওয়া আছে এটা করার জন্য। কিন্তু যদি আমরা আস্তে আস্তে করে শিফট করে যাই, অর্থাৎ হলো র্যাপিড টেস্ট, এলাইজা পদ্ধতিতে যদি IgM করি, তাহলে কিছুটা হলেও আমরা কিন্তু বুঝতে পারবো, হ্যাঁ, যে তিনি তার কোভিড-19 ভুগছেন কিনা। আচ্ছা, লকডাউন, মাস্ক, যেটা বলছিলাম আপনাকে, যে লকডাউন, মাস্কের ব্যবহার, স্যানিটাইজার ইউজ, এই যে জিনিসগুলো আমরা মেনে চলছিলাম, এটা কতটা সফল আমাদের ভারতবর্ষে? এগুলো ব্যবহার করা কতটা সফল? দেখুন, সফল তো আপনি গ্রাফ দেখেই বুঝতে পারছেন। আমাদের যতদিন ধরে লকডাউন ছিল, আমাদের কিন্তু ততদিন অবধি যে হারটা আমরা অনেক কম ছিল, আমাদের কিন্তু মৃত্যু হারও অনেক কম ছিল। যখনই আমরা ধীরে 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 এই লকডাউন ফেজে এলাম, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে গ্রাফটা ঊর্ধ্বমুখী হলো। ফলে মানুষ নিশ্চয়ই এই 2 মাস, এই এতদিন জবে থাকতে লকডাউন শুরু হলো এবং তার আমাদের এখন যে উঠে যাওয়ার পর এই অবধি মানুষ কিন্তু প্রচুর অসুবিধা সহ্য করেও তারা কিন্তু এটা মেনে চললেন। এটা ভাবতে হবে 135 কোটির দেশ, আমাদের অত্যন্ত আর্থসামাজিক পরিকাঠামো অত্যন্ত খারাপ, আমরা অত্যন্ত পুয়ার সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসের মধ্যে থাকেন ভারতবর্ষের মানুষরা, এবং সেখানে যে এইভাবে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, স্যানিটাইজার ইউজ যতটা একটা ডেভেলপড কান্ট্রির পক্ষে এবং খুব কম জনসংখ্যায় সম্ভব, সেটা ভারতবর্ষে সেটা নিশ্চয়ই আমরা সেটা ভাববো না, এক্সপেক্ট করবো না যে এটা আমরা পাবো। কিন্তু এই রকমের মধ্যেও আমরা যেটা করেছি, তার জন্য সমগ্র ভারতবাসীকে বা সমগ্র ভারতবর্ষের মানুষকে আমাদের ধন্যবাদ জানাতে হয়। এবং যেভাবে আমাদের প্রচার হয়েছে, সমস্ত হেলথ, আমাদের যত ওয়ারিয়াররা আছে, কোভিড ওয়ারিয়াররা বা হেলথ ওয়ার্কাররা, প্ল্যান যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, সরকারের উচ্চ মাথায় আছেন, সমস্ত সবাই যেভাবে এটাকে প্রচার করেছে এবং মানুষ যেভাবে সরকারকে মেনে চলেছেন, কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে, সব জায়গায়, ফলে মানুষদের জয় হয়েছেই। এর আমরা দেখতে পাচ্ছি যখনই লকডাউন উঠছে, তখনই কিন্তু আস্তে আস্তে এই সংক্রমণটা বাড়ছে। ফলে এর থেকে এটা নিশ্চিত যে মাস্কিং, স্যানিটাইজেশন ইউজ এবং সোশ্যাল ডিস্টেন্সিং এর প্রভাব আমরা কিন্তু পেয়েছি, সুফল আমরা
আজকের দিন অবধি আমাদের কিন্তু যদি আপনি জনসংখ্যার অনুপাতে আমাদের মৃত্যুহার এবং সংক্রমণের সংখ্যা দেখেন, আমরা অনেক ভালো জায়গায় আছি অন্যান্য যে কোনো দেশের থেকে। বিশেষজ্ঞদের মতে যে করোনা এত তাড়াতাড়ি তো আমাদের ছেড়ে যাচ্ছে না, বেশ কিছুদিন আমাদের সঙ্গী। তার মানে এই যে যেই স্বাস্থ্যবিধিগুলো আমরা এখনো পর্যন্ত মেনে চলছি, এই ধরুন সামাজিক দূরত্ব, মাস্কের ব্যবহার, স্যানিটাইজার ইউজ, এগুলো সব আগামী দিনেও আমাদের সঙ্গী সব সময় আমাদের জীবনের এটা সঙ্গী হয়ে গেল। আমরা কোনো সময় এরকম ভোলার কোনো কারণ নেই। ধরুন আজ থেকে 3 মাস পরে কি 4 মাস পরেও যদি আমরা মনে করি যে আমাদের গ্রাফ নিম্নমুখী হলো, আজকে এমস এরকম বলেছেন, এমসের বা আমাদের দিক থেকে বলা হয়েছে যে সেপ্টেম্বরের পর থেকে হয়তো গ্রাফ নিম্নমুখী হবে, একটা অ্যাজাম্পশন করা হচ্ছে। কিন্তু ভাবার কোনো কারণ নেই যে আমরা এই মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং বা এই জায়গাটা থেকে সরে আসবো, কারণ এটাকে কিন্তু আমাদের এখন সঙ্গে নিয়েই চলতে হবে। এবং সম্ভবত এই ভাইরাসের ভিরুলেন্সি 60 to 70% টোটাল পপুলেশনকেও যদি ইনফেক্ট না করে ততদিন অবধি এই ভাইরাসের ভিরুলেন্সি কমবে না, এটা এক্সপেক্টেড। আমি কিন্তু আবার সব বলছি, কোনোটাই কেউ সারা পৃথিবীতে কেউ কিছু শিওর করে বলতে পারবেন না যে এটাই ঠিক, আমরা একটা অ্যাজাম্পশন করছি। ফলে আপনাকে ধরে নিতে হবে যে আমাদেরকে এই 3টে জিনিসকে নিয়েই চলতে হবে প্রাথমিকভাবে। প্রথমত জিনিসটার মধ্যে আমি এই বিষয়ে আর আসবো, কিন্তু আমাদের বন্ধু সঙ্গে রয়েছে, একটু কথা বলে নি। হ্যালো 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 নমস্কার, শুভ সন্ধ্যা। পার্থ প্রতিম ভট্টাচার্য বলছি দিল্লি থেকে। নমস্কার, বলুন। নমস্কার। আমি মিস্টার রজত চ্যাটার্জিকে জিজ্ঞেস করতে চাই, ডক্টর রজত চ্যাটার্জি, যে এই যে একটা আন্ডারলাইন ডিজিজের আমরা কথা বলছি, যে কেউ ডায়াবেটিস, কেউ হাইপার টেনশনের যে কথাগুলো বলছি, তো সেই ক্ষেত্রে আমি নিজে, আমার এজ 36 ইয়ার। হ্যালো 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 যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো কারণ। আমি ডাক্তার ঘোষের কাছে প্রশ্নটা নিয়ে যাই যে আগে আমরা আগের মহামারীগুলোতে দেখেছি হোমিওপ্যাথির ব্যবহার কিভাবে হয়েছিল, তো এই ব্যাপারে যদি বলেন এবং কতটা সফল। খুব গুরুত্বপূর্ণ কথা আপনি তুলেছেন। অ্যাকচুয়ালি আজকে কোভিড নিয়ে আলোচনা হচ্ছে, এই মহামারীটা, কিন্তু হোমিওপ্যাথি বিভিন্ন মহামারীতে কিন্তু ভীষণ ভালো ফল প্রথম থেকেই দিয়ে এসছে। ডক্টর হানিম্যান তখনকার দিনে যখন জেনার সবে স্মল পক্সের কথা বলছেন, ভ্যাকসিন আনছেন, তখনই স্কারলেট ফিভার, স্ট্রেপ্টোকক্কাস বায়োজেনিস, তার ক্ষেত্রে উনি বেলেডোনার কথা বলছেন, লিপিবদ্ধ করছেন লেজার রাইটিংয়ে, এবং তার কিউরেটিভ এবং প্রিভেন্টিভ হিসেবে উনি বলছেন, তখনও কিন্তু এতে ভ্যাকসিনের কথা আসেনি। পরবর্তীকালে বহু স্টলওয়ার্ড বিভিন্ন ক্ষেত্রে, এশিয়াটিক কলেরা এবং বিভিন্ন অসুখের এপিডেমিকের ক্ষেত্রে ভালো ভালো কাজ করে গেছে। রিসেন্ট 2-3টে জিনিস আমি বলি, সেটা হলো যে একটা কাজ লেপ্টোস্পাইরোসিস কিউবাতে লেপ্টোস্পাইরোসিসকে কিন্তু 2007 থেকে 2008 এই সময় প্রিভেন্টিভ হিসেবে, লেপ্টোস্পাইরোসিস একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, সেটা কিন্তু প্রিভেনশন করা গেছে হোমিওপ্যাথির মাধ্যমে, তার পেপার পাবলিশড হয়েছে। এছাড়াও ডেঙ্গু ফিভারে কিন্তু হোমিওপ্যাথি কাজ আছে এবং সেটা সাকসেসফুলি হোমিওপ্যাথি প্রিভেন্ট করতে পেরেছে। এটা ছাড়াও জাপানিজ এনকেফ্যালাইটিস, খুব গর্বের সঙ্গে বলবো যে জাপানিজ এনকেফ্যালাইটিসের যে কাজ, তার যে বেসিক রিসার্চ, সেটা এখানেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রফেসর ডক্টর শতদল দাস, মিলন সেনগুপ্ত এবং ভাস্বতী বন্দ্যোপাধ্যায়, এরা মাইস মডেলে বেলেডোনা 200-এর এফিকেসি দেখিয়েছে প্রিভেন্টিভ হিসেবে। একটু আপনাকে আমি থামাচ্ছি, আমি এই প্রসঙ্গে একটু বিস্তারিত শুনবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে কোনো বন্ধু অপেক্ষা করছে, একটু কথা বলে নি। হ্যালো 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 নমস্কার, আমি ডোমজুর থেকে ডক্টর শুভজিৎ ব্যানার্জি বলছি। বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি শুধু একটুখানি বলতে চাই যে আর্সেনিকাম অ্যালবাম যে জিনিস, ওষুধটা এখন মানে বাইরে প্রিভেনশনের জন্য ইউজ হচ্ছে, সেই ওষুধটা মুড়ির মতন ইউজ হচ্ছে, এবং সেইটার ডোজ সম্বন্ধে এবং সেইটার ইউজ সম্বন্ধে যদি স্যারেরা একটু পেশেন্ট এবং দর্শকদের যদি একটু ওয়াকিবহাল করেন, ঠিক করে, তাহলে আমার মনে হয় একটু সুবিধা হবে। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। আমরা আলোচনার মধ্যে বলবো, এটা জায়গাটাতে আসবে প্রিভেনশনে, আর একটু এগোলে আমরা ওনার উত্তরটা দিয়ে। আচ্ছা, আপনি যে প্রশ্নটাই ছিলেন মহামারীতে, তো আমরা যেটা বলছিলাম যে জাপানিজ এনকেফ্যালাইটিসের একটি বড় রিসার্চ, বেসিক রিসার্চ এখানে হয়েছিল, সেটা বেলেডোনা 200
সাকলিং মাইসের উপরে কাজ ডক্টর শতদল দাস এবং ভাস্বতী বন্দ্যোপাধ্যায় এবং মিলন সেনগুপ্তের কাজ আমাদের এখানে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেই হয়েছিল। এবং সঙ্গে সঙ্গে এটারই ক্লিনিক্যাল ট্রায়াল সিসিআরএইচেরই হয়েছিল হলো উত্তরপ্রদেশে একটি মেডিকেল কলেজে, এবং সেই পেপারও কিন্তু পাবলিশড হয়েছে। সুতরাং জাপানিজ এনকেফেলাইটিস চিকুনগুনিয়ার ডাবল ব্লাইন্ড আরসিটি প্রমাণিত করে দিয়েছে যে ব্রায়ানিয়া অ্যালবা 30 খুব এফেক্টিভ। সুতরাং এটা কিন্তু খুব একটা নতুন নয় যে হোমিওপ্যাথি কোনো একটা এপিডেমিক্সে নতুন প্রোফাইল্যাক্সিস হিসেবে কাজ করছে, আগেও কিন্তু এর অনেক উদাহরণ আছে। ডাক্তার চট্টোপাধ্যায়ের কাছে যাই আমি। আচ্ছা, করোনাতে হোমিওপ্যাথির ভূমিকাটা যদি বলেন। করোনাতে হোমিওপ্যাথির ভূমিকা কোভিড-19-এ আলাদা করে হোমিওপ্যাথিক ওষুধের আমাদের যে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ সেটা সম্পর্কে আগে মানুষকে একটু ওয়াকিবহাল হতে হবে। আমরা সবসময় কোনো রোগকে একদম স্পেসিফিক অনুযায়ী কোনো ট্রিটমেন্ট করি না, যে এটা কোভিডের চিকিৎসা কি এটা ডেঙ্গুর চিকিৎসা বা এটা অন্যরকম। আমরা প্রত্যেকটা মানুষকে একইভাবে চিকিৎসা করি, তার ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ করি, তার পুরোপুরি কেস টেকিং করি, তাকে সামগ্রিকভাবে তার চিত্র নিয়ে মানুষটাকে আমরা ওই সমাজের মধ্যে তার সমস্ত কিছু ইন্ডিভিজুয়ালাইজেশন আমরা বলি সেগুলো করে আমরা তাকে চিকিৎসা করি। আমরা মানুষের চিকিৎসা করি, আমরা রোগটা ওই মানুষের মধ্যে আছে সেটা ধরে নিয়ে। অর্থাৎ আমাদের চিকিৎসার মূল লক্ষ্যই হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। এই জায়গা থেকেই কোভিড-19-এর ক্ষেত্রে আসে, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে আমাদের হোমিওপ্যাথিক ফিলোসফিতে, সেটা হচ্ছে মহামারীর ক্ষেত্রে। মহামারীর ক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে সেখানে দেখা যায় প্রায় একই ধরনের লক্ষণ সমস্ত লোকের মধ্যেই আছেন। যেমন আপনি আমাকে লক্ষণ জিজ্ঞাসা করলেন, আমি যে 4টে লক্ষণ বললাম, জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি, একটু হালকা গলা ব্যথা এবং কাশি, এগুলোই প্রায় সবার মধ্যে থাকে। সেখানে হোমিওপ্যাথিকে একটা আমাদের ফিলোসফিতে বলা আছে যে জেনাস এপিডেমিকাস বলে একটা কনসেপ্ট আছে, যেখানে কিছু সিমটম নিয়ে তার একটা ওষুধ, সেটা একটা হতে পারে, সেটা গ্রুপ অফ রেমেডিস হতে পারে, কখনো 2, 3টে বা কোনো একটা ওষুধ নির্দিষ্ট হয় যেটা ওই রোগটার ওই সময়ে সেটা প্রিভেন্টিভ হিসাবে কাজ করবে। যেরকম জাপানিজ এই গোরখপুরে আমরা দেখেছি বা ওইদিকে এনকেফেলাইটিস প্রচণ্ড, ওখানে ওরা একটা বিসিটি মডেলে কাজ করেছিল আর একটা জায়গায়, সেখানে অসম্ভব ভালো কাজ পেয়েছিল। ডেঙ্গুতে যেরকম ইউপার্ভ কাজ হয়েছিল, সেখানে এরকম জেনাস এপিডেমিকাস হিসেবেও কাজ হয়েছে। পরে যখন দিল্লিতে ওটা হেমারেজিক ডেঙ্গু হয়ে গেল, তখন ওরা একটা খুব সুন্দর স্টাডি করে ক্রটেলাস হরিডাসকে ওরা কাজ করেছিল। যাই হোক, এবং আপনি দেখবেন যে দিল্লির কিন্তু হেমারেজিক ডেঙ্গুর শেষ 3-4 বছর আপনি আর শুনতে পাচ্ছেন না, কিন্তু 4-5 বছর আগে ভয়ঙ্করভাবে এই ডেঙ্গু, হেমারেজিক ডেঙ্গু দিল্লিতে ছিল। এর পেছনে কিন্তু ক্রটেলাস হরিডাসের হোমিওপ্যাথির ভূমিকা আছে। তো যাই হোক, জেনাস এপিডেমিকাস যে কনসেপ্ট, অর্থাৎ হোমিওপ্যাথি কখনোই স্পেসিফিক ওষুধে বিশ্বাস করে না। এই যে আর্সেনিক বলছি কোভিড-19-এই দিতে হবে, এরকম কোনো কনসেপ্ট হোমিওপ্যাথির নেই। কিন্তু যখন জেনাস এপিডেমিকাস মহামারীর ক্ষেত্রে আমরা এইরকম একটা জেনাস এপিডেমিকাস বার করার চেষ্টা করি, তাতে হতে পারে কোনো একটা ওষুধ এলো, তাতে আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষ এবং সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি তার যে টিম, সেই টিম থেকে তারা উহানের কেস রিপোর্ট, তার বেসিসে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, তখন কিন্তু ভারতবর্ষে কোনো কেসই ছিল না, প্রায় কেসের সংখ্যা এত নগণ্য ছিল যে ভারতবর্ষে কোনো কেস স্টাডি করা সম্ভব ছিল না। ল্যান্ডসেটে একটা পেপার বেরিয়েছিল উহানের কেস রিপোর্ট, তার ভিত্তিতে এবং আরও কিছু বিশেষজ্ঞদের মতামত নিয়ে তারা একটা ওষুধ ভাবলেন যে আর্সেনিক অ্যালবাম সম্ভবত কোভিড-19-এ হোমিওপ্যাথিদের ক্ষেত্রে কার্যকরী হতে পারে এবং এটাকেই প্রিভেনশন হিসেবে দিতে হবে। কারণ কিউরেটিভ তো তখন তো আপনার রুগীই নেই, ফলে কিউরেটিভের জায়গা নেই। সেই হিসাবে মিনিস্ট্রি থেকে আর্সেনিকাম অ্যালবাম 30 তার ডোজ নির্দিষ্ট করে দেওয়া হয়, সেটাকে খাবার কথা বলা হয় এবং সেইভাবেই প্রিভেনশন হিসেবে দেওয়া হয়। কিন্তু বর্তমানে আমরা এখন দেখতে পাচ্ছি আর্সেনিকাম অ্যালবাম 30-র যেভাবে আমরা পরে আসবো তার ডোজ বা অন্য কিছু নিয়ে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় মানুষের যে যখন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে সারা প্রত্যেকটা রাজ্যে এত কোভিডের পেশেন্ট, সেখানে কিন্তু তাদের মধ্যে নানা রকমের লক্ষণাবলী আমরা দেখতে পাচ্ছি। সেখানে আবার আমরা চিন্তাভাবনা করছি, ভারত সরকার, রাজ্য সরকার, প্রতিটা রাজ্য সরকার হোমিওপ্যাথির যারা আছেন, যারা এই সমস্ত দিকগুলি ঠিক করেন, তারা আমরা চিন্তাভাবনা করছি যে সম্ভবত আমাদেরকে আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে যে আর্সেনিক ইজ স্টিল অ্যাপ্লিকেবল অর এনি আদার মেডিসিন অ্যাপ্লিকেবল অর এনি গ্রুপ অফ মেডিসিন অ্যাপ্লিকেবল, অথবা হোমিওপ্যাথির যেটা চিরাচরিত প্রথা যে ইন্ডিভিজুয়ালাইজড ওয়ে অফ ট্রিটমেন্ট, এটাই আমাদের স্ট্রেংথ। আমরা সবসময় মানুষকে তার সমাজে তার যখন তার রোগ হয়েছে সেই জায়গাটাতে বিচার করি।
অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট করব নাকি জেনাস এপিডেমিকাসের ওই স্পেসিফিক রেমেডিতে যাব, এই জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের কাজ চলছে। পরের প্রশ্নে যাব। আমাদের সঙ্গে কোনো বন্ধু আছে, একটু কথা বলে নিই। হ্যালো হ্যালো, নমস্কার, নমস্কার, আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। বলুন। আমি ডাক্তারবাবুর কাছে যাব, ওনাদের একটু নমস্কার জানিয়ে ডাক্তারবাবু আমার নমস্কার, একটা প্রশ্ন করব। কিছুক্ষণ আগে একটা আলোচনা আপনি করেছেন অ্যাসিম্পটোমেটিকের কথা, যেটা ক্যারি থাকে অনেকে এবং এটা অ্যান্টিবডি ফর্মেশন করে আইজিজি এবং দেখা যাচ্ছে ভাইরাসের চারিত্রিক পরিবর্তনও হচ্ছে এবং এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোনো তো এখনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাহলে এক্ষেত্রে কি হার্ড ইমিউনিটি যেটা তৈরি হবে, এই যে গোষ্ঠী প্রতিরোধ, তাতে কি আমার সুবিধা হবে? এটাই আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে যে আর্সেনিক অ্যালবাম সম্বন্ধে আপনি আলোচনা করছিলেন, এটা জানি একটা ওষুধ আমরা সবসময় আলোচনা হচ্ছে। এছাড়া ব্রায়োনিয়া বা জেলসিমিয়াম এরা কি ব্যবহার করা যাবে, সেটা নিয়ে একটু যদি আলোচনা করেন। নমস্কার। আপনি সঙ্গে আলোচনার থাকুন। মধ্যে বলতে থাকবো, আচ্ছা। এগুলো আলোচনার মধ্যেই চলে আসবে। হ্যাঁ, তবু একটু যদি কিছুটা আপনি বলছিলেন, ওনার প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিন। মানে আরেকজন দর্শক বন্ধু ডোমজুট থেকে যিনি প্রশ্ন করেছিলেন, এই একই প্রশ্ন, সবার মনে একটাই প্রথমত কৌতূহল। ডক্টর চ্যাটার্জির কথা থেকে এই কথাটার উত্তরটা বলে দেবো। হ্যাঁ। হোমিওপ্যাথির একটা ইউনিকনেস হলো ইন্ডিভিজুয়ালাইজেশন। আজকের দিনে পার্সোনালাইজড মেডিসিন যেরকম সেই রকম প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা ভাবি, মানুষকে হোলিস্টিক্যালি দেখার চেষ্টা করি। তো আর্সেনিক অ্যালবাম মিনিস্ট্রি অফ আয়ুষের অ্যাডভাইজারি বোর্ড দিতে বলেছে। এখনো অবধি এটার এক্স্যাক্টলি যেটাকে আমরা আজকের দিনের এভিডেন্স বেস মেডিসিন বলি, অর্থাৎ ট্রায়াল, অর্থাৎ ডাবল ব্লাইন্ড আরসিটি, সেরকম কিছু নেই। আপনারা মডার্ন মেডিসিনের ক্ষেত্রেও দেখেছেন যে অনেক ওষুধ, অ্যান্টিভাইরাল ওষুধ আসছে, আমি নামকরণ করছি না, সেগুলোর কিন্তু সবটাই ডাবল ব্লাইন্ড আরসিটি করা হয়নি, কিন্তু তা সত্ত্বেও ওষুধগুলোকে ইউজ করছে। ওরকমই এম্পেরিক্যালি আর্সেনিককে বলা হয়েছে, অনেক কিছু ভাবনা চিন্তা করে তারা বলা হয়েছে আর্সেনিকটা দেওয়ার কথা, সেই ভিত্তিতে আর্সেনিকটা দেওয়া হচ্ছে। এবং আর্সেনিকের ডোজ প্রথমে যখন অ্যাডভাইজারি কমিটি বলেছিলেন 6টা করে বড়ি দিনে একবার করে পরপর 3 দিন খেতে হবে এবং 1 মাস বাদে এটা রিপিটেশন হবে। এখন যে প্রোটোকল এসছে তাতে বলা হয়েছে আর্সেনিক 30, 6টা করে বড়ি দিনে 2বার করে 7 দিন খাওয়া হবে এবং 1 মাস বাদে এটা রিপিটেশন হবে। এটা আর্সেনিকের উত্তর। এখন প্রশ্ন অনেকেই বলছেন যে আর্সেনিক হবে না বেলেজোনা হবে না ব্রায়োনিয়া হবে না কি হবে। আসলে সবার মধ্যে কৌতূহলটা ভীষণভাবে রয়েছে, কনফিউশন তৈরি হ্যাঁ, হচ্ছে। এটার উত্তর এটাই যে আমরা যখন কাজগুলো করছি, অর্থাৎ ক্লিনিক্যাল ট্রায়াল করছি, সেই ক্লিনিক্যাল ট্রায়ালে বিজ্ঞানের ভাষায় যদি যখন বলবো, তখন সেখানে আমরা পরিষ্কার করে বলতে পারবো যে হ্যাঁ এই ওষুধটা হয়। আদারওয়াইজ যেটা ডক্টর চ্যাটার্জি বলছেন যে ইন্ডিভিজুয়ালাইজড হোমিওপ্যাথি এবং ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট, সেটা যেখানেই রয়েছেন সেই ডাক্তারবাবুই বলে দিতে পারবেন তার ক্ষেত্রে কোন ওষুধটা প্রযোজ্য। সুতরাং স্পেসিফিক্যালি একটা ওষুধ কিনে বাজার থেকে খাওয়াটা খুব একটা বিজ্ঞানসম্মত নয়। ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধগুলো বুঝতে এবং হবে, অথবা খেতে হবে। যদি আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল যে সেটআপগুলো হচ্ছে তাতে যদি বেরিয়ে আসে যে জেনাস এপিডেমিকাসটা এরকম, এই ওষুধটা আসছে। আচ্ছা, এই ওষুধগুলো খেলে আমার প্রশ্নটা আসছে যে এই ওষুধগুলো যারা খাচ্ছেন বা খাবেন, তাহলে কি করোনা পজিটিভের চান্সটা কমে যাচ্ছে তাদের শরীরে? সেরকম কি কোনো তথ্য আছে? না, দেখুন, সবটাই আমি আপনাকে আবার বলছি যে সবটাই কিন্তু একটা এম্পেরিক্যালি, যেটা ডক্টর ঘোষ বল, মানে অ্যাজাম্পশন, কারণ ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু কোনোটারই হয়নি। আচ্ছা, কোনোটারই হয়নি, ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে এবং রোগটা ভারতবর্ষে কিন্তু নতুন। পেশেন্ট তো আমি বাইরে থেকে, পেশেন্ট যতক্ষণ না আমি একটা ভালো সংখ্যক পাচ্ছি, আমি বেশ কিছু আমাদের আছে ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রেশন ইন্ডিয়া, যেটা সিটিআরআই আছে, সেখানে কিন্তু বেশ কিছু ট্রায়াল এখন রেজিস্টার্ড হয়েছে হোমিওপ্যাথির জন্য, কিন্তু সেগুলো সবই চলছে, সবে মাত্র 1টা 2টো, সেগুলো কোথাও কখনো প্রাইভেট, কোথাও গভর্নমেন্ট, এবং এটা খুব ইনিশিয়াল স্টেজে শুরু হয়েছে। তার একটা স্যাম্পল সাইজ লাগে, তার একটা মিনিমাম খুব কম স্যাম্পল সাইজের, খুব একটা অথেন্টিকেশন নেই। আপনি খুব কম সংখ্যক পেশেন্টের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল করে তার এফিকেসি বলে দিলেন 10 জনের মধ্যে আমার কাজ করেছে 6 জন দিয়ে, সেটার কিন্তু খুব একটা গুরুত্ব পাবে না বৈজ্ঞানিক জগতে। ফলে আমাকে পেশেন্টের হিউজ যে যখন পেশেন্ট আসছে তার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। ঠিক যেভাবে দেখুন ভ্যাকসিন আজকে কিন্তু ডিসেম্বর থেকে চায়নাতে এসে গেছে, তারপর থেকে আজকে
দেখতে দেখতে জুন মাসে আমরা পৌঁছে গেলাম, কিন্তু ভ্যাকসিন প্রথম থেকেই বলছে আমার মিনিমাম 12 থেকে 18 মাস টাইম লাগবে। তাহলে আমাদের ওষুধটা কোন ওষুধটা অ্যাপ্লিকেবল হবে আর্সেনিকাম অ্যালবাম ওই সময়ের ভিত্তিতে একটা চিন্তাভাবনা করে মিনিস্ট্রি থেকে করা হয়েছিল। এবারে সত্যি আর্সেনিকাম অ্যালবাম এখনো হচ্ছে না, তার জন্য বেশ কিছু অবজারভেশনাল মেথড আছে আমরা দিচ্ছি। যেমন আমাদের সরকারি স্তরে পশ্চিমবঙ্গে যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে তারা প্রত্যেকে আর্সেনিক ডিস্ট্রিবিউশন করেছেন, লাখ লাখ পেশেন্টকে ডিস্ট্রিবিউশন করেছেন। আমরা দেখছি তারপরে 7 দিন 14 দিন 21 দিন বা 1 মাসের মধ্যে দিয়ে দেখছি, ফোন করে আমরা জানছি, তাদের থেকে ইনফরমেশন শিট নিচ্ছি যে তাদের কতখানি এফেক্টেড হয়েছেন। সেখানে আমরা খুব ভালো ভালো নজির পাচ্ছি যেটা আর্সেনিককে ফেভার করছে। কিন্তু তার ভিত্তিতে বলতে পারি না যে আর্সেনিকই কোভিড-19 ওষুধ। আর্সেনিক যেটা ডক্টর ঘোষ বললেন 4টে বা 6টা করে দানা রোজ একবার করে ভোরবেলা খালি পেটে খাবেন এবং পরপর 3 দিন খাবেন, সেটা প্রথম দিকে এটাই বলা ছিল। রিসেন্টলি আবার মিনিস্ট্রি বলছেন যে এখন কিন্তু এটা দিনে 2বার করে খাবেন এবং 7 দিনের জন্য খাবেন, কারণ এখন ভাইরাল লোডটা অনেক বেশি এসে গেছে, মানুষ অনেক হয়েছে। কিন্তু আমি আবার বলছি, এতে ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, উনি আগে যিনি প্রশ্ন করছিলেন উনি জেলসিমিয়াম এই সমস্ত বলছিলেন, কারণ জেলসিমিয়াম, ইউপারফ এগুলো আমাদের সব ইন জেনারেল ইনফ্লুয়েঞ্জার ওষুধ। ঠিক যেরকমভাবে সাধারণ একজন মডার্ন মেডিসিনের ডাক্তারবাবু তার কাছে গেলে তিনি তো সবসময় গিয়ে ওই ভ্যাকসিন দেন না বা অ্যান্টি কোভিড স্পেশাল কোনো ওষুধ দেন না, তিনি একটা সাধারণ জ্বর সর্দি কাশি তাদের মতো করে যেরকম চিকিৎসা করেন সেরকম একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবু জ্বর সর্দি কাশি নিয়ে যখন পেশেন্ট আসবেন তখন তাকে সেভাবেই চিকিৎসা করবেন, এই নয় যে স্পেসিফিক তাকে আর্সেনিক দিয়ে দেবেন। আর্সেনিক প্রিভেন্টিভ হিসেবে গভর্নমেন্ট বলেছেন, কিন্তু আর্সেনিক কিউরেটিভ হিসেবে কাজ করবে কি করবে না এটা বলার মতো কোনো জায়গায় আসেনি। তার থেকে অনেক সেফ হচ্ছে বলা যে হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা যেভাবে কাজ করেন, ইন্ডিভিজুয়ালাইজড ওয়েতে মানুষকে যেভাবে লক্ষণ বিচার করে করেন সেভাবেই ট্রিটমেন্টটা করুন। তাইতে বরং তারা যদি এই গ্রস আমাদের প্রায় ধরুন সারা ভারতবর্ষে 3 লাখ 3.5 লাখ হোমিওপ্যাথ ডাক্তারবাবুরা আছেন, তাদের থেকে যদি গ্রস লেভেলে আমরা ডাটা নিতে পারি 3 মাসে 2 মাসে যে তারা কি ধরনের চিকিৎসা করছেন এবং কি ধরনের ওষুধ পেলেন, সেই স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে আমরা বলতে পারবো যে ব্রায়োনিয়া, আর্সেনিক, জেলসিমিয়া, মিউপার্ফ নাকি অন্য কোনো ওষুধ কি ধরনের আসছে। আচ্ছা, আমি ডাক্তার ঘোষের কাছে যাই যে হোমিওপ্যাথির গবেষণার তথ্য কি বলছে এই করোনা প্রতিরোধে, কোভিড-19 হ্যাঁ কোভিড-19-এর গবেষণার ক্ষেত্রে যেটা বলা দরকার ক্লিনিক্যাল ট্রায়াল, সেই ক্লিনিক্যাল ট্রায়াল আমরা এভিডেন্স বেস মেডিসিনের একদম নিচুতলায় যেটা আছে সেটা হলো কেস সিরিজ, তারপরে আরসিটি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, তারপর সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালিসিস। এটা একটা পিরামিড। তো গোল্ড স্ট্যান্ডার্ড হলো আরসিটি, ডবল ব্লাইন্ড আরসিটি। তো ডবল ব্লাইন্ড আরসিটি এখনো অবধি আমরা দুটো কলেজ থেকে, আমাদের মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং ডিএনতে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, এই দুটো জায়গা থেকেই আমরা ডবল ব্লাইন্ড আরসিটির জন্য আমরা একটা প্রোটোকল মিনিস্ট্রি অফ আয়ুষের কাছে পাঠিয়েছি। সেটা এখনও ওদের আন্ডার কনসিডারেশন আছে এবং আমাদের কলেজের যে ট্রায়ালটা আমরা প্রস্তাব করেছি যে 4টে আর্মে হবে, সেটাতে একটা আর্ম থাকবে আর্সেনিক, একটা থাকবে ইনফ্লুয়েঞ্জিয়াম, একটা অসিলোকক্সিলাম আর একটাতে প্লেসিবো। এবং ডিএনতে কলেজও ওরকম 6টা কি 7টা আর্মে করছে। অলরেডি প্রাইভেট কলেজ, মেডিকেল কলেজ উত্তরপ্রদেশে নেমিনাথ কলেজ, তারা একটি সিঙ্গেল ব্লাইন্ড আরসিটি করেছে এবং সেটি ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি ইন্ডিয়া, তাতে গেলে সবাই দেখতে পারবে যে কি কাজ হচ্ছে, তারা কাজটা করছে। ইন্টারেস্টিং হলো যে যেটা আমাদের কাছে এই মুহূর্তে ডেটাটা রয়েছে সেটা হলো কেস সিরিজ। হংকংয়ে 18টা কেস যেটা পজিটিভ ছিল এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে সেই কেসগুলো সবটা নেগেটিভ হয়েছে এবং সেই যে গবেষণাপত্র সেটা একটি পিয়ার রিভিউ জার্নাল হোমিওপ্যাথি বলে, যেটা আগে ব্রিটিশ হোমিওপ্যাথি জার্নাল ছিল, যার ইম্প্যাক্ট ফ্যাক্টর 1.5, তাতে এটা প্রকাশ হয়েছে এই কারেন্ট ইস্যুতে। এবং তাতে দেখা গেছে, যেটা ঘুরিয়ে ফিরিয়ে বলা, তাতে কিন্তু ব্রায়োনিয়াকে প্রাধান্য দিচ্ছে, তারপর এই জেলসিমিয়াম। সুতরাং এই দেখছেন তো ব্যাপারটা পাল্টে গেল আর কি, রিজিওনাল ভাবে কিন্তু ওষুধটাও পাল্টে যায়। আর্সেনিকই হবে এরকম কোনো গোল্ড স্ট্যান্ডার্ড বলে কিছু হয় না। ইটালিতেও এই রকমেরই একটি কাজ হয়েছে, ইটালিতেও তারও পেপার খুব ভালো জায়গায় রিভিউ আমাদের একদম পিয়ার রিভিউড জার্নালে এসছে। সেখানেও কিন্তু তারা কিন্তু খুব সিভিয়ার মানে এআরডিএস এর কাজ নিয়েও কাজ করেছেন। এই গবেষণায় যত বেশি আমরা ডবল ব্লাইন্ড আরসিটি করতে পারবো, আমাদের যে এভিডেন্সের একদম চূড়াটা অর্থাৎ মেটা অ্যানালিসিসটা, সেটা তত শক্ত হবে। আমরা সবাইকে বলতে পারবো যে হ্যাঁ এটা সঠিক। তো যেটা নেমিনাথ করে, যেটা সিঙ্গেল ব্লাইন্ড আরসিটি,
সিঙ্গেল ব্লাইন্ড আরসিটিতে ব্যাপারটা হলো সেটা যখন মেটা অ্যানালিসিসে এক্সক্লুড হয়ে যাবে, সেটা গ্রহণযোগ্য হবে না। তো আমরা চেষ্টা করব সবসময় ডবল ব্লাইন্ড আরসিটি করা। অসুবিধা আছে হোমিওপ্যাথিতে ডবল ব্লাইন্ড আরসিটি করা, বেশ কিছু অসুবিধা মনে, যেটা ডক্টর চ্যাটার্জি বলছিলেন যে হোমিওপ্যাথিতে ইউনিকনেসটা হলো ইন্ডিভিজুয়ালাইজেশন। ওই ডাবল ব্লাইন্ড আরসিটি করতে গেলে খুব সাবধানে করতে হয়, তাতে কি হয় ওই ইন্ডিভিজুয়ালাইজেশনটা ব্রেক করে যেতে পারে, তাহলে কি হবে হোমিওপ্যাথিটাই থাকবে না। সুতরাং যারা মানে করছেন অর্থাৎ রিসার্চাররা, তাদেরকে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে যে আমার হোমিওপ্যাথির যে প্রিন্সিপাল সেটাও বজায় থাকবে, আবার গবেষণাটাও আসবে যেটাতে আমাদের সত্যটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ডাক্তার চট্টোপাধ্যায়ের কাছে যাই, যে ইমিউনো বুস্টার বাড়াবার জন্য হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিভাবে ওই মেডিসিনটা খেতে পারেন? না, ইমিউনিটি বুস্টার হিসেবে প্রথম যখন আর্সেনিক অ্যালবাম দেওয়া হয়েছে সেটাকে কোভিডের ওষুধ হিসাবে আমরা মানুষকে দিইনি, বা আমরা ইমিউনিটি বুস্টার হিসাবে বলা হয়েছে। কিন্তু ইমিউনিটি বুস্ট যে করে তার পেছনে আর্সেনিকের জন্য কিন্তু কোনো ক্লিনিক্যাল ট্রায়াল করে ইমিউনিটি বুস্টার কথাটা বলা হয়নি। আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা যদি কনস্টিটিউশনালি যেটা আমরা মানুষকে করি, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট ওই রোগের বা ব্যাকটেরিয়া ভাইরাসকে মারতে পারে হোমিওপ্যাথিক ওষুধ, এরকম কোনো কনসেপ্ট হোমিওপ্যাথিতে নেই। হোমিওপ্যাথির কনসেপ্ট হচ্ছে আমরা মানুষটাকে চিকিৎসা করব এবং মানুষ তার এই হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে সে তার নিজের ভাইটালিটি সেটাকে সে আবার রিগেইন করবে। যদি তার কোনো লুজ হয়ে থাকে সেটাকে সে ঠিক রাখবে, রোগের প্রতি সাসেপ্টিবিলিটি, রোগ হওয়ার প্রবণতা কমে যাবে। তাহলে সেই হিসেবে দেখতে গেলে প্রতিটা হোমিওপ্যাথিক চিকিৎসকই যখন ইন্ডিভিজুয়ালাইজড ওয়েতে কনস্টিটিউশনালি ট্রিটমেন্ট করছেন, তখন মানুষের ইমিউনিটি বুস্টার হিসাবেই হোমিওপ্যাথিক ওষুধরা আমি দিচ্ছেন। ইন অ্যাডিশন টু ডক্টর চ্যাটার্জিস কমেন্ট আমি বলবো, আমাদের কাছে তো করোনা ছাড়া এমনিও পেশেন্ট দেখাতে আসেন, ঠিক। যখন যে ট্রিটমেন্টটা কনস্টিটিউশনালি পাচ্ছে সেটা করলেও কিন্তু করোনার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে। অর্থাৎ সাধারণ জ্বরেও সেটা কোভিড-19 যদি নেগেটিভও হয়, তাকে যদি আপনি আমাদের ইন্ডিভিজুয়ালাইজড ওয়ে ট্রিটমেন্টে আমাদের যে মেথড, তাতে কিন্তু আমরা মানুষটাকে চিকিৎসা করি, তো ফলে মানুষটার কিন্তু ইমিউনিটি এটা বুস্টার হিসাবে এরকমভাবে বলবো না, কিন্তু আমি এটা বলতে পারি যে মানুষটা সুস্থ হবেন, এই জায়গাটা বলার মতো জায়গা আমাদের আছে। আচ্ছা, ধরুন বয়স্ক শিশু যাদের কোমরবিডিটি আছে তারাও কি এই ওষুধগুলো খেতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি খেতে পারবেন। একজন ফোন করেছিলেন, কেটে গেলেন, উনি বলছিলেন ডায়াবেটিস মেলাইটাস ওনার আছে। ওনার বয়স কিন্তু উনি বলেছেন আমার যতদূর মনে হচ্ছে 36। তাহলে উনি যে স্টেজটা স্ট্যাটিস্টিক্যালি যেটা দেখাচ্ছে 50 থেকে 60-65 বেশি ভালনারেবল টু ডেথ, উনি কিন্তু সেই বয়সে নয়, উনি 36 বছরেই ওনার ডায়াবেটিস মেলাইটাস হয়েছে। এটাও একটা ব্যাপার যে বয়সটা ওনার অনেক কম। তাহলে সেই জায়গায় উনি এতদিন ধরে যা করছেন, যা চিকিৎসা করছেন, যেরকম দৈহিক, ফিজিক্যাল এবং মেন্টাল, মানসিক জায়গাটা কিন্তু একটা রোগ হওয়ার প্রতি, বিশেষ করে এই ডায়াবেটিস, আপনি দেখুন আগে ডায়াবেটিস মেলাইটাসকে আমরা পড়তাম মেটাবলিক ডিজিজের আন্ডারে, এখন কিন্তু আমরা ডায়াবেটিস মেলাইটাসকে লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে পড়ি। ফলে এই যে আমাদের নতুন সিলেবাসের মধ্যে হ্যাঁ কোভিড-19ও ঢুকে গেল ছাত্রছাত্রীদের জন্য, সেটা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে, দুটো ক্ষেত্রেই এটা কিন্তু নতুন অ্যাডিশন। এবং লাইফস্টাইল ডিসঅর্ডারসকে কিন্তু আপনি করলে চলবে না। আপনি যদি কোভিড-19-এরও ফিলোসফি দেখেন, কোভিড-19 যেভাবে আসছে, যেভাবে চলছে, মানুষের যে এই দেখুন আমরা যে প্রতিনিয়ত দৌড়ই, আমাদের যে দৌড়, আর্নিং এর পেছনে দৌড়, ফেমের পেছনে দৌড়, টাকার পেছনে দৌড়, সবের পেছনে দৌড়, এই সমস্ত কিছু কিন্তু এই ভাইরাস থামিয়ে দিয়েছে। হ্যাঁ, একদম সে কথাতে আবার ফিরবো, কিন্তু সঙ্গে বন্ধু আছে, একটু কথা বলে নি। হ্যালো 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 নমস্কার, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, ডক্টর রতিন দাস। আমি একজন হোমিও মেডিকেল অফিসার। হ্যাঁ, বলুন। রুরাল এলাকায়, পঞ্চায়েত এলাকায় আমি কাজ করি। এখন কথা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম আসছেন, ডাক্তারবাবুদের আলোচনা আমি শুনছিলাম, খুব ভালো লাগছে যে আমরা তো সিমটমস অনুযায়ী ট্রিটমেন্ট দেব, কিন্তু যেহেতু প্রোফাইল্যাকটিক হিসাবে আয়ুষ দপ্তর বলেছে যে এইভাবে আর্সেনিকাম অ্যালবামের ব্যাপারে, সেই ডোজগুলো 6টা করে বা 4টা করে গ্লোবিউলস, সেটা কত নাম্বার গ্লোবিউলস সঠিকভাবে বলা যাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে 6টা করেই কেন দিতে হবে? একটা করেই দিলে কেন কাজ হবে না? যে ওষুধ দিয়ে আমি ট্রিটমেন্ট করি না কেন, সিমটমস পেলে যতক্ষণ না আমরা পরীক্ষা নিরীক্ষায় যাচ্ছি, যতক্ষণ না সোয়াব টেস্ট হচ্ছে, কোভিড পজিটিভ সিমটোমেটিক বা অ্যাসিমটোমেটিক, আমরা শিওর হতে পারি না। কিন্তু এক্ষেত্রে আমরাও তো আউটডোরে ট্রিটমেন্ট করছি, বা অনেকে এসে বলছে এরা তো আমাদের প্রোফাইল্যাকটিক হিসেবে যেটা বলছে আর্সেনিকাম অ্যালবাম আমাদের দিন। সেক্ষেত্রে ধরুন কিছু কিছু ক্ষেত্রে রুরাল এলাকায় দিতে হয় যে তার কোনো সিমটমস নেই বা কিছুই নেই প্রোফাইল্যাকটিক হিসেবে, সেখানে 6টা কেন? না,
আমি ওনার উত্তরটা বলছি। সঙ্গে থাকুন আপনি। এটা মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, এটা সেখানকার একটা বডি নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী কোথাও 4 to 6 গ্লোবিউলস বলা আছে, এবং সেই গ্লোবিউলসটা সাধারণত হিসাবে আমরা ধরি, যেটা আমরা ছোট দানাটা ধরি, একদম গ্লোবিউলসের নানা রকমের নাম্বার আছে, 10, 20, 30, 40। দেখুন 10, 20, 30, 40 কোনো স্পেসিফিক করে বলে দেওয়া নেই। ফলে এটা একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবু তার মতো করে, এমনকি এই যে ডোজটাও যেটা বলা আছে, আমি জানি, বা এটা আমি জানি অনেক চিকিৎসকই করছেন, তিনি তার রুগীটাকে খুব ভালো জানেন, তার রুগীকে যখন দেখেন, ফলে কাকে একটু বাড়াতে হবে বা একটু কমাতে হবে সেটা তিনি তার নিজের মতো করতে পারেন, অথবা ব্লাইন্ডলি যে নির্দেশিকা সরকার থেকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী তাকে চলতে হবে। একটা জিনিস বুঝতে হবে, এপিডেমিক ডিজিজ এটা কিন্তু নোটিফায়েবল ডিজিজ। এখানে যেরকম এইমাত্র ডক্টর ঘোষ বলছিলেন, ওই বাইরের একটি প্রাইভেট কলেজে, নৈমিনাথ কলেজে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, সেখানে সিঙ্গেল ফেজ ট্রায়াল হয়েছে। ডেফিনেটলি সিঙ্গেল ফেজ সিঙ্গেল আর্ম ট্রায়াল, তার বিশ্বাসযোগ্যতা ফেজ 3 ট্রায়ালে অনেক রকম তাই নিয়ে প্রশ্ন উঠবে যখন আরো উপর দিকে এটা যাবে মেটা অ্যানালিসিসের জায়গায়। Bias কিন্তু কিন্তু বায়াস আসবে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওনারা যখন ওই সময় ট্রায়াল শুরু করেছিলেন, সেই সময় তো পেশেন্ট যে হোমিওপ্যাথিক হাসপাতালে ভর্তি হয়ে কোভিড-19 পেশেন্ট ট্রিটমেন্ট করতে পারবেন, এটা যদি আপনি পারমিশন না পান, আপনি তো ট্রিটমেন্ট করতেই পারবেন না। যে কোনো হাসপাতাল ইচ্ছা করলেই কোভিড-19, আজকের দিনে সেটা পসিবল হয়েছে। আজ থেকে 1.5 মাস 2 মাস আগে কিন্তু কোনো পেশেন্ট যদি হসপিটালে সরকার থেকে পারমিশন না দেন, তাহলে আপনি যে কোনো জায়গায় সেই ট্রিটমেন্টটা করতে পারবেন না। ফলে ওনাদের কাছে হয়তো পেশেন্টের সংখ্যা খুব কম ছিল, এটা হতে পারে। ওটাই প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল, এবং তারপরে আরো ছোট ছোট বেশ কিছু ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। আমি জানি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি সারা ভারতবর্ষ জুড়ে খুব বড় ধরনের একটা রিসার্চ তারা চালাচ্ছেন, সেটা অবজারভেশনাল ট্রায়াল তাদের আছে, সঙ্গে তারা ক্লিনিক্যাল ট্রায়ালও তারা করবেন, এবং অ্যাডজুভেন্ট 2 রকমের আছে, যে ইন্ডিপেন্ডেন্টলি হোমিওপ্যাথিক ওষুধ দেবেন অথবা মডার্ন মেডিসিনের সঙ্গে মিশিয়ে দেখবেন, কন্ট্রোল স্টাডি করবেন। তার ডিটেল প্রপোজাল ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় নেওয়া হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও নেওয়া হয়েছে, আমাদের রাজ্য সরকারও তাদেরকে পারমিট করেছেন, আমাদের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে বা যে কোনো কোভিড হসপিটালে তারা কাজ করতে কোভিড চলেছে। থেকে ভালো হয়ে যাওয়ার পরে কি হচ্ছে সেই স্টাডিও তৈরি হয়ে গেছে। করছে। আচ্ছা আচ্ছা, রোগ প্রতিষেধক হিসেবে হোমিওপ্যাথির ভূমিকাটা আপনি একটু বলুন, ডক্টর ঘোষকে বলি। না, অলরেডি এটা আলোচনা হচ্ছিল হ্যাঁ, যে রোগ প্রতিষেধক বলে আলাদা কোনো ওষুধ কোভিড-19 এর ক্ষেত্রে আর্সেনিক 30 বারবার করে উঠে আসছে বলা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা যেভাবে পেশেন্ট দেখি, মানে এটা কোনো অসুস্থতার জন্য, সেই ক্ষেত্রে যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সেই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক থাকবে বলেই আমাদের সায়েন্স বলে আর কি। কিন্তু এটাকে ইমিউন বুস্টার হিসেবে আলাদা কোনো ওষুধ বাইরে থেকে দিতে হবে এরকম কিছু সায়েন্স আমাদের এখানে আলাদা করে কিছু নেই। আচ্ছা দেখুন, একটা জিনিস আমার বলে রাখা ভালো, হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন একটা মেডিসিনের সিস্টেম, একটা হোল সিস্টেম, যেখানে 4 লাখ গ্র্যাজুয়েট হোমিওপ্যাথ রয়েছেন, পোস্ট গ্র্যাজুয়েট হোমিওপ্যাথ রয়েছেন, পিএইচডি রয়েছেন হোমিওপ্যাথিতে। এতগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, বিএইচএমএস, এমডি, পিএইচডি কোর্স করা হয়, যেখানে রেজিস্টার্ড ডাক্তাররা রয়েছেন, প্রত্যেকটা জায়গার কাউন্সিল রয়েছে। এটা একটা বিজ্ঞানসম্মত ব্যাপার। এরকম কিছু নয় যে আর্সেনিকাম অ্যালবাম ইমিউনিটি বুস্টার যে লজেন্সের মতো খেয়ে নেন, যেরকম আজকাল নানা রকম সব বিজ্ঞাপন আসছে। আর্সেনিকাম অ্যালবাম বিজ্ঞানগতভাবে, হোমিওপ্যাথিগতভাবে প্রিভেন্টিভ হিসাবে ভাবা হয়েছে। একদম পরিষ্কার যে ব্রায়োনিয়ার কথাও একজন জিজ্ঞাসাও করছিলেন, ব্রায়োনিয়া জেলসিমিয়াম আমরা দেখছি, এটা আমাদের কিন্তু অবজারভেশন। এটাও আমি বলছি, এটা এরকম কেউ ভেবে বসবেন না যে আমি এখানে দাঁড়িয়ে এই মঞ্চ থেকে বলছি যে ব্রায়োনিয়ার কথা। কিন্তু আমরা দেখছি ইটালিতে যে স্টাডিটা করেছেন একজন ডাক্তারবাবু, রিলায়েবল স্টাডি, এবং কিছু সংখ্যক পেশেন্টের ভেতরে তিনি যে স্টাডি করেছেন, সেখানে কিন্তু যারা মডার্ন মেডিসিন নেননি এবং তারা লিখিতভাবে কনসেন্ট দিয়েছেন যে আমরা হোমিওপ্যাথি করবো ইটালিতে, এবং সেখানে তিনি ট্রিটমেন্ট করে যে ফল পেয়েছেন, তারা কেউ মারা যাননি ওখানে একজনও। এবং এই স্টাডিটা পাবলিশ হয়েছে খুব ভালো জায়গায়, এবং সেখানে কিন্তু ব্রায়োনিয়া ওষুধটি উনি ইউজ করেছেন, ব্রায়োনিয়া ইউজ হয়েছে। আবার দেখুন, এই যে আগ্রার নৈমিনাথ কলেজেও যে ক্লিনিক্যাল ট্রায়াল সবে শুরু হয়েছে, ওদের 44টা ওরা পেশেন্ট মাত্র পেয়েছে, ওখানেও ওরা সম্ভবত ব্রায়োনিয়ার ওপরে ওরা দেখছে আর্সেনিক ছাড়া ব্রায়োনিয়াও আসছে। আমরাও দেখছি যে সাধারণ সর্দি কাশি জ্বরে এখন যে
সময়টা যাচ্ছে, এই গরম ঠান্ডা মেশানো যে সময়টা, এই সময় ব্রায়োনিয়া যদি কোভিড-19 নাও থাকতো, ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে ব্রায়োনিয়া খুব এফেক্টিভ হতো। যেরকম রাস্টাক্স একটু আমাদের উত্তরবঙ্গের এই জায়গাটায় যেখানে একটু ভিজে ভিজে ভাব, এই জায়গায় আমাদের রাস্টাক্স ওষুধটি খুব কার্যকরী হয়। ফলে ইন্ডিভিজুয়ালাইজড ওয়ে ট্রিটমেন্টে যখন আমরা মানুষটাকে চিকিৎসা করতে যাব, তখন কিন্তু সেই আবার ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ একই কোভিড-19 একজন ব্রায়োনিয়া হতে পারেন, একজন আর্সেনিক হতে পারেন, একজন ফসফরাস হতে পারেন। ইট ইজ ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল সিমটম অফ দ্যাট পেশেন্ট, পার্টিকুলার ইন দ্যাট টাইম, ইন দ্যাট সোসাইটি। আচ্ছা, আমাদের সঙ্গে কোনো বন্ধু অপেক্ষা করছে, একটু কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি। আমি ডায়াবেটিক পেশেন্ট, তো এই 32 বছর বয়স। ডায়াবেটিক, আমি জিজ্ঞাসা করছিলাম ডাক্তারবাবু যে আর্সেনিক যে এলবি খেতে বলছে, ওটা কয়দিন খাওয়া যাবে? আর আমি তো লিকুইড খাচ্ছি, এটা কয়দিন আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। 4টি থেকে 6টি করে দানা, অথবা আপনি যদি ডাইরেক্ট কোনো লিকুইড আনেন তাহলে 1 ফোঁটা আপাতত আপনি দিনে 2 বার 7 দিন খেতে পারেন। এটা এখনকার বর্তমানে মিনিস্ট্রির যেটা অ্যাডভাইজারি, সেটা আমি আপনাকে বললাম। ডাক্তারবাবু একটু কিন্তু আমি এক্ষেত্রে একটা কথা বলবো, উনি যেখানে চিকিৎসা করাচ্ছেন ডায়াবেটিসের, সব থেকে তাঁর ডাক্তারবাবু তাকে সব থেকে ভালো বলতে পারবেন যে তার ক্ষেত্রে কোন ডোজটা হবে। আমাদের ডোজটা কিন্তু এরকম স্পেসিফিক প্রিভেন্টিভ হিসেবে বলা হয়েছে, কিন্তু যখন ট্রিটমেন্ট করা হচ্ছে কিউরেটিভ, তখন কিন্তু এই স্পেসিফিক ডোজটা খাটে না। এটা ডিপেন্ড করে, কাউকে সিঙ্গেল ডোজ দিতে হতে পারে, কাউকে খুব বেশি দিতে হতে পারে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদের ভ্যারি করে। আমি আরেকটা একটু অন্য প্রসঙ্গে যাই ডাক্তারবাবু, যে ধরুন কারোর ডায়াবেটিক বা প্রেশার বা হার্টের কোনো সমস্যা কিছুই ছিল না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার একটা বুকে ব্যথা অনুভব করছে, কিংবা ডায়াবেটিকের কোনো সমস্যা মনে হচ্ছে হয়তো তার ডায়াবেটিক, তারপরে ধরুন এই যে আতঙ্ক চলছে সেটা তো রয়েছে, সেক্ষেত্রে তারা হসপিটালেও যেতে পারছে না আতঙ্কের জন্য, বা ধরুন কোনো ডাক্তারবাবুর সাথে যে মানে কন্ট্যাক্ট করবে সেটাও পারছে না। হ্যাঁ, সেক্ষেত্রে হোমিওপ্যাথি কতটা কাজ দেয় সেই রকম পেশেন্টের জন্য একটু ডাক্তার ঘোষ যদি বলেন। না, আমাদের সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি আজকাল মানে অনেক সময় হচ্ছে যে ডাক্তারের সঙ্গে পেশেন্টের দেখা হচ্ছে না, বা ডাক্তারবাবুরা বসছেন না চেম্বারে, সেটা একটা অসুবিধার জায়গা। সেক্ষেত্রে সুযোগ হলে টেলিমেডিসিনে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, ডাক্তারের সঙ্গে পেশেন্টের যোগাযোগ স্থাপন হলে ডাক্তারবাবুই তাকে সাহস দিতে পারবেন। ডাক্তার সবচেয়ে ভালো বন্ধু, তার কনফিডেন্স পেশেন্টের কাছে গেলে সব চিন্তাই চলে যায় বলে আমাদের ধারণা। সুতরাং টেলিমেডিসিন আপনারা ইউজ করুন, যাতে আপনাদের যে সমস্যা সেটা ডাক্তারবাবু। আচ্ছা ডাক্তারবাবু, শুধু টেলিমেডিসিনের কথা, টেলিমেডিসিনটা কিন্তু হোমিওপ্যাথিতেও আলাদা করে নির্দেশিকা জারি হয়েছে, টেলিমেডিসিন করতে পারেন। আরেকটা কথা বলি, সবাই খুব ভয় পেয়ে আতঙ্কিত হয়ে শুধুমাত্র রোগীরা নন, চিকিৎসকরাও, হোমিওপ্যাথিক চিকিৎসকরাও তারা অনেকেই চিকিৎসা করছেন না। সেই জন্যও কিন্তু আয়ুষ দপ্তর থেকে নির্দেশিকা জারি হয়েছিল যে তারা প্র্যাকটিস করতে পারেন, তারা তাদের ইন্ডিভিজুয়ালি ট্রিটমেন্ট করতে পারেন, প্রোটেকশন নিয়ে করবেন, সব কিছু মেনটেন করে করবেন। ফলে চিকিৎসা তারা করুন। তারা যদি সাধারণ মানুষের চিকিৎসা না করেন, তাহলে এই সাধারণ মানুষরা যাবেন কোথায়? এই ব্যাপারটাও কোভিড-19 সঙ্গে কিন্তু অন্যান্য রোগগুলোও সমানভাবে চলছে। ডাক্তারবাবু, আমাদের সময় একেবারে শেষ, একটা ছোট্ট বার্তা দিয়ে যদি আপনারা অনুষ্ঠান শেষ করেন। প্রথমত কোভিড-19 নিয়ে আমি যেটা প্রথমেই শুরু করেছিলাম, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটাকে বোঝার চেষ্টা করুন, এবং যে নির্দেশিকাগুলো আছে, অর্থাৎ হলো প্রথম SMS যেটা দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা এবং স্যানিটাইজিং, অ্যাটলিস্ট হাত ধোয়া 20 সেকেন্ড, এটা করুন। তার সাথে সাথে হোমিওপ্যাথির যে নির্দেশিকা আছে আয়ুষের, সেটা মানুন, এবং আপনার ধারে কাছে যে ডাক্তারবাবু, হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছে, তার সঙ্গে বারে বারে করে যোগাযোগ স্থাপন করুন। আপনিও একটা ছোট্ট বার্তা দিন। হ্যাঁ, আমি সাধারণ দর্শকদের বলবো যে হোমিওপ্যাথির উপর ভরসা রাখুন। হোমিওপ্যাথি সমগ্র মানুষের চিকিৎসা করেন। কোভিড-19 ক্ষেত্রেও যে মাইনর ইলনেস, 80 থেকে 85 ভাগ 90 ভাগ মাইনর ইলনেসে হোমিওপ্যাথি খুব সুন্দর চিকিৎসা করতে পারবেন। এবং হোমিওপ্যাথিক ডাক্তারবাবুদেরও বলবো তারা তাদের কনফিডেন্সে তারা তাদের ইন্ডিভিজুয়ালাইজড ওয়ে অফ ট্রিটমেন্ট করুন। প্রিভেন্টিভ পার্টে আর্সেনিকের জায়গাটাই শুধুমাত্র কোভিড-19 জায়গা নয়, এখনো পর্যন্ত ইন্ডিভিজুয়ালাইজড ওয়ে অফ ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট চয়েস ফর দ্য ট্রিটমেন্ট অফ দিস প্যান্ডেমিক। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাদের।
আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা যে মূল্যবান তথ্যগুলো আমাদের দর্শকদের দিলেন, আশা করি দর্শকরা তাতে উপকৃত হবেন। আপনারা যারা আমাদের সঙ্গে আজকে ছিলেন, তারা আজকে অনুষ্ঠান যে দেখলেন, আপনারা বুঝতে পারলেন যে হোমিওপ্যাথি চিকিৎসা কতটা কাজদায়ী যখন আমরা আনলক 1-এ দাঁড়িয়ে আছি। তাই আপনারা ভীত হবেন না, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আপনারা সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে নিয়ে। অনেক ধন্যবাদ, নমস্কার।